আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থেকে আমার কথা শোনার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা যে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি বলছি, বা অনেকে হয়তো জানেনও ব্যাপারটা, যে জঙ্গি আক্রমণের সম্ভাবনা বাংলাদেশে, এটা আসলে আমার কথা না। এটা আপনারা জানেন যে গত 3-4 দিন যাবত বিভিন্ন নিউজ, এবং সবচেয়ে বড় নিউজ যেটা, সেটা হচ্ছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী নামে এক ভদ্রলোক, তার পত্রিকাতে একটা নিউজ ছাপা হয়েছিল যেখানে বলা হয়েছিল জঙ্গি কানেকশনের সম্ভাবনায় বিমান বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা চলছে। এবং তিনি গতকাল আরেকটা নিউজ করেছেন এবং আজকেও একটা নিউজ করেছেন, পুরোটাই এই জঙ্গি কর্মকাণ্ডের উপরে বাংলাদেশে কি অবস্থা চলছে। এরপরে আপনারা এই যে এখন যেটা দেখছেন আমার পেছনে, পুলিশের যে সতর্কবার্তা, সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, তাও বলা হয়েছে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে। এবং সেখানে বলা হয়েছে 2 জন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা বা কিছু, তাদের সাথে জঙ্গি সম্পৃক্ততার কিছু গোপন নথিপত্র সরকারের হাতে গেছে। তবে এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনার 2024-এর 5ই আগস্টের পরবর্তী যেভাবে বিভিন্ন আপনার জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, গত 2 বছরে যেভাবে জঙ্গি উৎপাত বেড়েছে, তাতে আপনার সামান্যতম হলো আজ করতে পারেন, যেটা আমরা এতদিন বলার পরও অনেকে বলেছে যে দৌড় ভাই, এটা আপনাদের প্রভাগান্ডা বা আওয়ামী লীগের প্রভাগান্ডা, না দেশে মৌলবাদী নাই, দেশে ওই নাই সেই নেই। এরপরেও আপনারা দেখেছেন যে পাকিস্তানের তেহরিকি তালিবান টিটিপির সাথে একত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে সাথে যুদ্ধ করতে গিয়ে 3 জন বা 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ভারতে আপনার মার্সেনারি গ্রেপ্তার হয়েছে 7 জন, এর মধ্যে 35 জন আবার জঙ্গি গ্রেপ্তার হয়েছে, যেখানের মধ্যে প্রায় 13 জনই বাংলাদেশি জঙ্গি। সব কাহিনী মিলে একটা বিতিবিচ্ছিরি অবস্থা। তার আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী কে। তবে আমার কাছে যতটুকু খবর আছে তাতে আপনাদের বলি, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর বাবা একসময় র, মানে ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত 5টা গোয়েন্দা সংস্থার ভিতরে র একটা। আবার রকে হেল্প করে কিন্তু আপনার কেজিবি, মানে সাবেক রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা কেজিবি, এবং মোসাদ, ইসরায়েলের মোসাদ। আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যদি বলা হয় এখন নাম্বার 1-এ মোসাদ আছে, এরপর আছে সিআইএ, এরপরে কেজিবি আছে, টার্কির আছে, এবং র আছে। তো রয়ের চিপ চিপ না, রয়ে খুব ভালো পজিশনে কাজ করতে হচ্ছে চন্দ্রনন্দীর বাবা, এবং উনি কাজ করতে হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই বেলটার ভেতরেই উনি কাজ করতেন, যার কারণে ওনার কানেকশন ছিল কিন্তু প্রচুর প্রচুর কানেকশন এইসব দেশের সেনাবাহিনী গোয়েন্দা বিভাগের সাথে, খুব ভালো কানেকশন। ওনার বাবা চাকরি নিয়ে মারা গিয়েছেন সম্ভবত, কিন্তু ওই কানেকশনের 99% এখন চন্দন নন্দীর সাথে আছে। উনি জানেন ওনার বাবা এত বড় ছিলেন, তো তার কারো না কারোর সাথে তো ওনাদের পরিচয় আছে, আর সেই পরিচয়ের সূত্র ধরে হয়তো উনি খবরগুলো অনেক আগেই পেয়ে যান বা পাচ্ছেন, যার কারণে উনি কিন্তু নিউজটা ফ্লাশ করেছিল যে জঙ্গি আক্রমণ। বাংলাদেশ সরকার এখন যেটা বলছে পুলিশকে, যে সেটা হচ্ছে যে, বা আপনার নর্থ ইস্ট নিউজে যেটা উঠেছে, সেটা হচ্ছে শাহবাগ, সংসদ ভবন সহ আরো কিছু সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গি হামলা হইতে পারে। তো আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে, কোত্থেকে পেয়েছি ভাই এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। এই খবরগুলোর মধ্যে হচ্ছে যে রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌবন্দর হতেও পারে, নাও হতে পারে, এটা 50-50 চান্স। তবে রেলওয়ে এবং বিমানবন্দর এটাও খুব হাইলি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে আপনার খবরে দেখেছেন যে ঢাকা, চট্টগ্রাম এবং যশোর, এই 3 জায়গার বিমান বাহিনীর যে ঘাঁটিগুলো আছে এগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখান থেকে সম্ভবত আপনার 7 বা 8 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে চোখে চোখে রাখা হয়েছে। সকলের ছুটি বাতিল করে দিয়েছে, সমস্ত মোবাইল ফোন একসাথে আপনার নিয়ে নিয়েছে। তার মানে একটা রেড অ্যালার্ট আছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের পর থেকে সেনাবাহিনী কিন্তু রাস্তা থেকে সেনাবাহিনী কাজ করছে। তবে এখনকার যে রিপোর্ট, সেটা শুধুমাত্র বিমান বাহিনী না, বিমান, নৌ এবং সেনা 3 জায়গাতেই আছে এই গোষ্ঠী। এবং এইখানে সরকার যেটা বলছে 2 জনের পাওয়া গেছে যারা সাবেক, তা নয়,
সাবেক কর্মকর্তার মধ্যে এর আগে আরেকজন সেনা কর্মকর্তাকে আমেরিকা পর্যন্ত পুরস্কার ঘোষিত কি জিয়াউল হক বা কিছু একটা নাম, তাকে এখনো ধরা যায়নি। এছাড়া অনেক জঙ্গি বেরিয়ে এসেছে, আপনারা জানেন। তবে যতটুকু খবর, তার মধ্যে বিমান বাহিনীর 15 জন, নৌবাহিনীতে আছে 5 জন এবং সেনাবাহিনীতে আছে 20 জন, মোট 40 জন এই সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ডের কারণে ওনারা এখন হয়তো গৃহবন্দী, জেলবন্দি তো হবে না, আর এরা যেহেতু এখনো সামরিক কর্মকর্তা, মানে ওনাদের আন্ডারে আছেন। এবং ওনাদের যা ফাইলপত্র ঘাটাঘাটি করা আছে তাতে দেখা গেছে যে ঠিকই আছে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবানের সাথে ওনাদের একটা সম্পর্ক আছে। ওনারা তাদের কাছ থেকে ট্রেনিং পেয়েছেন, তাদের ট্রেনিং দেন বিভিন্নভাবে। বাংলাদেশে পাকিস্তানের তেহরিক-ই তালিবানের অনেকেই আসছেন, সেইখানেও ট্রেনিং নিয়েছেন। এটা কোথায় ট্রেনিং হয় কি হয় সেটা গোয়েন্দারাই বলতে পারে। এখন আমি বা আপনি যদি বলি এটা আসলে ঠিক হবে না। তো এই ঘটনায় এবং তারা বাংলাদেশে কিছু একটা ঘটাতে চলেছে। কি ঘটাতে চলেছে বা কি হবে, কত লোক মারা যাবে সেটা উপরালাই জানে, কিন্তু কিছু একটা ঘটনা। কারণ এখানেও ডিপ স্টেটের খেলা আছে। আপনাদের যদি ছোট করে একটা কথা বলি, যে নির্বাচনের আগে একসময় আপনারা জানতেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে ইলেকশন করানোর একটা কথা চলছিল, কিন্তু সেখানে যতটুকু শুনেছি যে আওয়ামী লীগ নেত্রী রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে ওদের যে সংকল্প ছিল সেখানে ওরা জামাতকে ক্ষমতায় আনতে চেয়েছিল, ডিপ স্টেট নেত্রী রাজি হয়নি, যেটা আপনারা শুনে থাকবেন হয়তো। জামাতকে রাজি হয়নি, আবার জামাত ওইদিকে ইন্ডিয়া ভারত বর্ডারের সব অঞ্চলে সবগুলোতে জিতেছে, মমতা দিদির অবদান নাকি শোনা যাচ্ছে। তো এইসব কারণ মিলে সম্ভবত আপনার ওই ডিপ স্টেটের ওই খেলা, যে চায়নাকে বাধা দিতে হবে। সুতরাং চায়নাকে বাধা দিতে হইলে কি করতে হবে, চায়না যাতে বাংলাদেশের দিকে না আসতে পারে, বা ভারত যাতে বাংলাদেশের, মানে বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতকে অস্থিতিশীল করা, আর এইদিকে ওরা এখানে থেকে চায়নার উপরে চোখ রাখা। এটা হচ্ছে মূল কাহিনী। আর যদি এইসব সন্ত্রাসী আক্রমণ বা জঙ্গি আক্রমণ না করতে পারে, তাহলে আমেরিকা খুব দ্রুত বাংলাদেশে ঢোকা সম্ভব না। ওইদিকে মায়ানমারের যে গোষ্ঠীগুলা এখন যুদ্ধ করছে, যাদের এখন দরকার চট্টগ্রাম সহ 7 সিস্টারের কিছু অংশ এগুলো দখল করা, মানে একটা জিও পলিটিক্স একটা বিশাল খেলা চলতেছে। তবে এটা যে কালকে হয়ে যাবে, পরশু হয়ে যাবে, বা 2 মাস 2 বছরের ভেতর হবে তা না। এগুলো প্ল্যান চলে 10-12 বছর, 15 বছরও লাগে। কিন্তু দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটতে পারে। তবে এটা মানে সময় আর বেশি দিন নাই, খুব সহসাই হয়তো বড় কিছু ঘটবে। যার কারণে বিভিন্ন পত্রিকায় নিউজ হচ্ছে এখন পুলিশকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে। সেটা সব বিষয় মিলে আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখেন, কোথায় কি দেখেন, কোথায় কি হচ্ছে। আসলে এগুলো একটু নিজেরাও খবর রাখেন, পারলে আমাদেরও জানান, প্রশাসনকেও জানান। জঙ্গি হামলা থেকে দেশ বাঁচাতে হবে। জঙ্গি হামলা হলে আপনি আমি সবারই ক্ষতি। দেশ যখন জঙ্গিবাদের দিকে যায় তখন সবার ক্ষতি হয়। যেমন আফগানিস্তান দেখেন, আজকের সিরিয়া দেখেন, ইরাক দেখেন, পাকিস্তান দেখেন। প্রতিদিন বোম ফুটে, মসজিদে বোম ফুটে, স্কুলে বোম ফুটে, ছাত্রছাত্রী মারা যায়, বাচ্চারা মারা যায়, শিশুরা মারা যায় প্রচণ্ড। এটা তো পুরোটা ডিপ স্টেটের খেলাই চলে। কারণ আমেরিকা, তারা যখন তাদের স্বার্থ হাসিল করতে হয় সেই দেশে ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের উত্থান ঘটায়, এবং সেটাই হয়তো ঘটছে। পাকিস্তানও এটার পেছনে আছে হয়তো। তবে তেহরিকি তালিবান যেহেতু পাকিস্তান সরকারকে নাকে দম করে রেখেছে, সুতরাং সেটা এখন এখানে বাংলাদেশে এসে তারা কি করবে সেটা হচ্ছে মূল বিষয়। তবে অবস্থা খুব সঙ্গীন। আপনাদের 40 জন সামরিক কর্মকর্তা, আর্মি নেভি বিমানে 40 জন স্টিল নাও তারা কাজ করে। এই ধরনের 40 জনের উপরে নজর রেখেছে সামরিক গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই সবাই। এবং সারা বাংলাদেশে পুলিশকে রেড অ্যালার্ট করা হয়েছে। শুধুমাত্র সংসদ ভবন বা ইয়ে নয়, আপনার কি বলে শাহবাগ না, সরকারি কোনো যে স্থাপনাগুলো বলা হচ্ছে, এছাড়াও মানুষ যাতে প্যানিক না হয়, যার কারণে বলা হয়নি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, নৌপথ এবং কিছু স্কুল, মাদ্রাসা স্কুলও এই অঘটন ঘটতে পারে। চোখ কান খোলা রাখুন, দেখতে থাকি। আমরা খবর পেলে আপনাদের জানাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাণিজ্য চুক্তির আড়ালে নিষিদ্ধ শূকরের মাংস, 1857 সালের ইতিহাস
কি ফিরছে বাংলাদেশে? এই শিরোনামে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের করা একটি অসম বাণিজ্য চুক্তি এখন বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুখে মুখে। সবাই জানেন এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হয়েছে এবং আত্মঘাতী চুক্তি, দেশের স্বার্থ বিরোধী চুক্তি। এই চুক্তি নিয়ে আমি ওই ফেব্রুয়ারি মাসে 9 ফেব্রুয়ারির পরে আলাপ করেছি, বিস্তারিত আলাপ করেছি। গতকালকেও এটি নিয়ে আলাপ করেছি। এই মুহূর্তে খুব একটা সেন্সিটিভ, বাংলাদেশের জন্য, মুসলিম সমাজের জন্য একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে আলাপ করতে চাই, আলাদা করে স্পেশালি। গতকালকে আমি বাণিজ্য চুক্তির অন্যান্য ধারা, অন্যান্য ক্ষতিকর আমাদের কি কি ধারা আছে সেগুলো আলাপ করেছি, তার ফাঁকে এটি আলাপ করেছে, কিন্তু এটিকে আলাদাভাবে গুরুত্ব সহকারে আলাপ করা প্রয়োজন। সেজন্যই এই মুহূর্তের শূকরের মাংস বিষয়ে আলাপের অবতারণা। তার আগে একটু বলে নেওয়া ভালো, এই শূকরের মাংস কাণ্ড কিন্তু আরেকটা সময় ঘটেছিল, যে সময়টার সাথে আমি খুব বেশি তুলনা করি। নবাব সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, সেই নবাবের পতন পরবর্তী সময়ে বাংলার যে চিত্র হয়েছিল, বাংলার যে অবস্থা হয়েছিল, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনার পতন পরবর্তী সময়ে বাংলার অবস্থা কিন্তু একই রকম দেখছি। নানাভাবে মিল আছে, এগুলো অনেক বিস্তারিত কথা। আমি একটি কথা বলি, মূল আলাপে যাই, যে নবাবের পতনের কুশীলবদের কি পরিণত হয়েছিল, তাদের মৃত্যুগুলো কিভাবে হয়েছিল। আমি এই প্রসঙ্গটা এ কারণেই টানলাম যে এই বাণিজ্য চুক্তির সাথে একজন মানুষের করুণ মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। আমি মৃত ব্যক্তি নিয়ে নেতিবাচক কথা বলতে চাই না, কিন্তু তারপরে মির্জাফরদের নিয়ে আপনার কথা বলতেই হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আপনাদের মনে থাকবার কথা, এই যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, এই চুক্তির যাবতীয় মেকানিজম, ড্রাফটিং থেকে শুরু করে যাবতীয় কিছু করেছে কে? এই মাহবুবুর রহমান। এবং এই মাহবুবুর রহমানের বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পেছনেও অনেক গল্প আছে, আর গণমাধ্যমে এখনো আপনি খুঁজলে খুঁজে পাবেন লিঙ্ক। 35 কোটি টাকার চুক্তিতে তিনি এই পদে এসেছিলেন এবং আগেও আওয়ামী লীগ সরকারের আমলেও তার নানা রকম বিতর্কের গল্প আছে। আপনি কি এই যে আত্মঘাতী চুক্তির সাথে প্রধান নেগোসিয়েশনের যত ভূমিকা পালন করার, সাচিবিক দায়িত্ব পালন করার যত দায়িত্ব পালন এই মাহবুবুর রহমান করেছেন, সেই মাহবুবুর রহমান চুক্তি করার কয়েকদিন পরে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, মাস দেড়েকের মধ্যে একটা অবাক বিষয়, হঠাৎ করে তার ম্যালেরিয়া হলো, হসপিটালে ভর্তি হলেন, কয়েকদিনের মধ্যে নেই হয়ে গেলেন। মিলছে নবাব সিরাজউদ্দৌলার পতনের, কুশীলবদের পতন, যেভাবে পৃথিবী থেকে তাদের যেভাবে যে করুণ পরিণতির মাধ্যমে বিদায় নিতে হয়েছিল। আমি একটা কথা পরিষ্কার ভাবে বলি, এই মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় মারা গেলেন। দেশের স্বার্থ, দেশ এর চেয়ে পবিত্র আর কি হতে পারে? সেই দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন ওই হাত দিয়ে, ওই সচিবিক দায়িত্ব পালন করে ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছেন। একটা কথা মনে রাখবেন, আজকে শেখ হাসিনা পতন পরবর্তী সময়, আওয়ামী লীগ পতন পরবর্তী সময়, আওয়ামী লীগের কথা কেন বলি, শেখ হাসিনার কথা কেন বলি, বলতে হবে। আজকে এই যে 21 মাসের বাংলাদেশ কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে যাচ্ছে। আমার বারবার মনে হয় নবাবের পতনের পরে সেই 76-এর মন্বন্তরের কথা। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আজকে আবার বলছি, 3 কোটি মানুষের, বাংলার 3 কোটি মানুষের 1 কোটি মানুষ মারা গিয়েছিল। আজকে বাংলাদেশ আজকে প্রায় 300 বছরের কাছাকাছি, পৌনে 300 বছরের কাছাকাছি সময়ে এসে ওই জায়গায় যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষকে জাগতে হবে। যাই হোক,
নবাবের পতনের কুশীলবের মতো আওয়ামী লীগের সেই পতনের কুশীলব বা দেশের ধ্বংসকারী এই সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় মারা গেলেন। তেমনি এই যে আওয়ামী লীগের পতনের যত কুশীলব আছে এদের দেখবেন করুণ পরিণতিতে মৃত্যু হবে। আওয়ামী লীগের পতন, আওয়ামী লীগ ভালো ছিল, তোমরা ভালো দেখো, ইউনূস ভালো দেখিয়েছে 18 মাসে, বিএনপির তৃতীয় মাস চলছে, কোন লক্ষণ দেখছেন ভালো কিছু? আমি বিএনপির কথা কিভাবে বলবো, কেন বলবো? ইউনূসের ভালো কথা কেন বলবো, কিভাবে বলবো? আমি আওয়ামী লীগের কথা কেন বলবো না? আওয়ামী লীগের প্রয়োজন। আওয়ামী লীগকে যদি আমরা খুব দ্রুত, শেখ হাসিনাকে যদি আমরা দ্রুত ফেরাতে না পারি, আমাদের পরিণতি সেই 350 বছর আগের সেই বাংলার পরিণতি হবে নবাব সিরাজউদ্দৌলা পতন পরবর্তী সময়ের। সেই সময় ছিল ব্রিটিশরা, এখন আছে আমেরিকানরা। আমরা যেন একই সূত্রে গাথা। যাই হোক, আমি মূল আলাপে আসি, যেটি নিয়ে আলাপ করতে এসেছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শোনার পর আপনার বিবেক এবং ধর্মীয় অনুভূতি প্রচন্ডভাবে নাড়া দেবে। আমরা জানি আমাদের খাবারের তালিকায় অনেক বৈচিত্র্য আছে, কিন্তু যদি বলি আমাদের বাণিজ্য চুক্তিতে এমন কিছু পণ্যের তালিকা যুক্ত করা হয়েছে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের পরিপন্থী। হ্যাঁ, আমি কথা বলছি ব্ল্যাক ফরেস্ট হ্যাম, চেরিজো এবং কিলবাসার মতো শূকরের মাংস নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান আমদানি নীতি অনুযায়ী শূকরের মাংস আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ এক অদ্ভুত এবং বিতর্কিত চুক্তির মাধ্যমে মুসলমানদের জন্য এই হারাম মাংস আমদানি করার পক্ষে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য চুক্তির নামে আমাদের জন্য কি চমৎকার উপহারের ব্যবস্থা করে গেছেন ইউনূস। ইউনূস এখনো বেঁচে আছেন, সেই মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় মারা গেছেন। একবার ভাবতে পারেন, ভাবা যায়? আপনি হয়তো ভাবছেন যে শূকরের মাংস তো আমাদের খাদ্য নয়, তাহলে সমস্যা কোথায়? ইউনূস সরকারের এই বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামের শূকরের মাংস আপনাকে সহজলভ্য করার এক মহান উদ্যোগ নেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠছে। এখন প্রশ্ন হলো, কিভাবে খাওয়াবে আপনাকে এই নিষিদ্ধ খাদ্য? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি শুধু খাবার, আপনি আপনার বাসার খাবারই খান সব সময়? উত্তর যদি হ্যাঁ হয় তবে হয়তো আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনি যদি রেস্টুরেন্ট, হোটেল বা প্রসেসড ফুডের ওপর সামান্যতম নির্ভরশীল হন, তবেই শুরু হবে আসল সমস্যা। কারণ চড়া দামের এই আমদানিকৃত পণ্যগুলো যখন দেশের বাজারে সহজলভ্য হবে, তখন তা বিভিন্ন উপায়ে আপনার প্লেটে পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজনৈতিক নীরবতা। বিএনপি এবং অন্যান্য দলগুলো নাকি এই চুক্তি এখনই বাতিল করার কোনো তাগিদ অনুভব করছে না। এবং এই চুক্তিটা হয়েছে আরো, দেখুন, জামাতে ইসলামী, যারা ধর্মের ইসলামের ধ্বজাধারী। ইউনূস সরকার ছিল আসলে পরোক্ষভাবে জামাতের সরকার। এই যে ইসলামের পাহারাদার বলে জামাতে ইসলামী, যে দলটার নামে ইসলাম আছে, শূকরের মাংস আমদানির মতো একটা বিষয় এই চুক্তির সাথে যুক্ত আছে। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তিতে সম্মত আছে, বিএনপি সম্মত আছে, জামাত সম্মত আছে। আজকে এই যে পররাষ্ট্রমন্ত্রী, ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং এই চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন খলিলুর রহমান, তিনি একাধিকবার তার বক্তব্যে বলেছেন, আপনি চুক্তি না দেখে, চুক্তিতে কি লেখা আছে না দেখে সম্মত হয়েছেন? শূকরের মাংস আছে, আপনি রাজি হয়ে গেলেন? আপনি জামাত, তাহলে আপনি কিসের ইসলামের কথা বলেন? ইসলামের কথা বলেন নাকি ধর্মের কথা বলেন নাকি ভণ্ডামের কথা বলেন? আজকে প্রশ্ন আসছে। আমি আপনাকে ভণ্ড বলতে চাইছি না, কিন্তু এই ঘটনায় তো প্রশ্ন আসছে। সরকার ছিল, ইউনূস সরকার ছিল আপনার, সেই আপনার সরকার শূকরের মাংস বাংলাদেশে আমদানি করছে বা ঢোকাচ্ছে।
বাধ্যবাধকতা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, অথচ আজকে আপনার কোনো বেকার নেই। জনস্বার্থ আর ধর্মীয় অনুভূতির এমন অপূর্ব সমন্বয় দেখে কি কোনো সচেতন মানুষ চুপ থাকতে পারে? এই যেন এক আজব সমীকরণ। চুক্তি হলো চড়া দামে, আর আমাদের আমল নামায় যুক্ত হলো এমন কিছু যা এদেশের সংস্কৃতি এবং ধর্মের, ইসলাম ধর্মের বিধানের সাথে কোনোভাবেই যায় না। তবুও যদি কেউ এই নীরবতায় সন্তুষ্ট থাকেন, তবে তাদের জন্য আজ আমাদের কিছু সত্য কথা বলতেই হবে। আজকের এই পরিস্থিতি দেখে আমার বারবার মনে পড়ে যাচ্ছে 1857 সালের সেই সিপাহী বিদ্রোহের কথা। আমি বললাম যে সেই নবাবী পতনের আমলের, সেই ব্রিটিশ বেনিয়াদের আমলে বাংলাদেশে বা বাংলায় কি হয়েছিল, বাংলাদেশ শুধু না, বাংলায়, পুরো বাংলায়, আমাদের এই উপমহাদেশের ইতিহাসে এক রক্ত ঝরা অধ্যায়। আপনারা জানেন কি সেই বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কি ছিল? সেটি ছিল এনফিল্ড রাইফেলে শূকর ও গরুর চর্বি ব্যবহারের গুজব বা চরম সত্যতা। সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে যে নতুন কার্তুজ দেওয়া হয়েছিল, তা ব্যবহারের সময় দাঁত দিয়ে কামড়ে এর অগ্রভাগ ছিঁড়তে হতো। আর সেই কার্তুজগুলো পিচ্ছিল ও জলরোধী করার জন্য ব্যবহার করা হতো শূকর এবং গরুর চর্বি মিশ্রিত গ্রিস। এটি কেবল একটি প্রযুক্তিগত বিষয় ছিল না, এটি ছিল ধর্মীয় অনুভূতিতে এক চরম আঘাত। ইসলাম ধর্মে শূকরের মাংস বা চর্বি যেমন হারাম এবং নিষিদ্ধ, তেমনি হিন্দু ধর্মে গরু পবিত্র ও অবদ্ধ। ফলে মুসলিম ও হিন্দু উভয় ধর্মের সিপাহীরাই এই কার্তুজ ব্যবহারে অস্বীকৃতি জানায়। ইতিহাস সাক্ষী 1857 সালের 29 মার্চ বারাকপুরে বীর মঙ্গল পাণ্ডে এই কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেন। পরবর্তীতে সেই আগুন মিরাট হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং এক মহা বিদ্রোহের রূপ নেয়। ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বলেছিল মোম বা উদ্ভিজ তেল ব্যবহার করা হবে, কিন্তু সিপাহীদের মনে যে অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছিল তা আর দূর হয়নি। আজ 1857 সাল থেকে প্রায় 250 বছর পর এসে আমরা আবার একই সংকটের সামনে দাঁড়িয়েছি। তখন ছিল অস্ত্রের কার্তুজ, আর আজ সরাসরি আমাদের খাবারের প্লেটে ঢুকিয়ে দেওয়ার কাজ চলছে। প্রশ্ন জাগে, শূকরের মাংসের এই আমদানির প্রশ্নে আজ বাংলাদেশি মুসলিমরা কোথায়? তাদের সেই ঐতিহ্যবাহী ধর্মীয় অনুভূতি আজ জাগ্রত হবে না? এই দেশের 90% মানুষ মুসলিম, যেখানে শূকর একটি ঘৃণা ভরা নাম, সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে এমন চুক্তির বৈধতা পাওয়া কি জনমতের প্রতিফলন? 1857 সালের সেই সাহসী পূর্বপুরুষরা যদি সামান্য চর্বির অপবিত্রতা সহ্য করতে না পেরে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তবে আজ আমাদের এই নীরবতা কিসের সংকেত দিচ্ছে? বাণিজ্যের নামে চড়া দামে আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এমন কিছু যা আমাদের পরকাল ধ্বংসের কারণ হতে পারে। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী অবস্থান আমাদের ভাবিয়ে তোলে। তারা হয়তো ভাবছে এটি সামান্য একটি বাণিজ্যিক ইস্যু, কিন্তু সাধারণ মানুষের জন্য এটি ঈমান ও আমলের লড়াই। সময় এসেছে প্রশ্ন তোলার, সময় এসেছে এই অপূর্ব সমন্বয়ের পেছনের প্রকৃত রহস্য জানার। আমরা চড়া দাম দিতে রাজি হতে পারি উন্নতির জন্য, কিন্তু আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ বিসর্জন দিয়ে কোনো উন্নয়ন আমাদের কাম্য নয়। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ, নিজের বিবেককে প্রশ্ন করুন। 1857 সালের ইতিহাস থেকে শিক্ষা নেন। আমাদের নীরবতা যেন অপশক্তির সাহস বাড়িয়ে না দেয়। আমার এই কথাগুলো আজ আপনাদের সামনে তুলে ধরলাম কারণ সত্য বলা এবং সত্য প্রচার করায় আমাদের দায়িত্ব। সবাই সচেতন থাকুন, নিজেদের ঈমান রক্ষা করুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং বিষয়টির গুরুত্ব অনুভব করলে শেয়ার করুন
এবং আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই মুহূর্তের ভিডিও থেকে আপনার কাছ থেকে বিদায় চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।